নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে নীতিশ কুমারকে নিয়ে তো চিন্তায় পড়েছে বিজেপি। বিভিন্ন সময় খবর উঠে আসে যে চন্দ্রবাবু নাইডু তিনি এবার পাল্টাতে পারেন, তিনি পাল্টি খেতে পারেন, কিন্তু তেমন ঘটনা তো ঘটে না। কিন্তু ঘটে যায় যে ঘটনাগুলো, সেগুলো সম্বন্ধে বিজেপি, ভারতীয় জনতা পার্টি ওয়াকিবহাল। 2017 সাল, 2018 সাল এই সময় সরকার তৈরি করেছে নীতিশ কুমার, বিজেপি বিরোধী সরকার। তার পরবর্তী 2022 সাল, 2023 সাল আবারও বিজেপি বিরোধী সরকার তৈরি করেছে নীতিশ কুমার। তাই এই মুহূর্তে ভোটের যখন আর মাত্র 15টা দিন বাকি, সেই সময় নীতিশ কুমারের দেওয়া চাপ সহ্য করতে কোথাও কিন্তু অসুবিধা হচ্ছে দেশের প্রধানমন্ত্রীর এবং অমিত শাহের। তার কারণ তারা যা চাইছে, তারা যেভাবে চাইছে সেভাবে নীতিশ কুমার চলবেন না, সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। অন্তত বিহারের ভোটের ক্ষেত্রে নীতিশ কুমারের কথাটাই শিরোধার্য করে এগোতে হবে ভারতীয় জনতা পার্টিকে। তাই নীতিশ কুমারকে শেষমেশ গতকাল রাতে ফোন করতে হয়েছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, তেমন খবর উঠে আসছে। অন্যদিকে অমিত শাহ আজকালের মধ্যে বিহারে আসতে পারেন, নিজে স্বয়ং নীতিশ কুমারের সঙ্গে সিট শেয়ারিং নিয়ে ফাইনাল বৈঠক করতে পারেন, তেমন খবর উঠে আসছে। এবং এই মুহূর্তে কোনো মতেই বড় ভাইয়ের ভূমিকায় ভারতীয় জনতা পার্টি রয়েছে এবং নীতিশ কুমারকে তার যে নিজের গুরুত্ব সেইটা বুঝিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি, যে ভারতীয় জনতা পার্টি ছাড়া নীতিশ কুমার কিচ্ছু নয়। এটা বারংবার বিভিন্ন মিডিয়া চ্যানেলে গত পরশুদিন থেকে প্রচার করা হয়ে গিয়েছে, কিন্তু নীতিশ কুমার দেখিয়ে দিয়েছেন নীতিশ কুমার ছাড়া ভারতীয় জনতা পার্টির কোনো অস্তিত্বের কোনো গুরুত্ব নেই। সম্রাট চৌধুরী এত বড় নেতা হয়ে উঠতে পারেননি যে শুধুমাত্র সম্রাট চৌধুরীকে দেখেই নীতিশ কুমারকে বা এনডিএ কে ভোট দিয়ে দেবেন মানুষ। সেটা কিন্তু এই মুহূর্তে বাস্তবায়িত চিত্রটা নয় এবং সেটাই ভুল করে ফেলেছিল ভারতীয় জনতা পার্টি। সেই হিসেবটাই মেলাতে পারেনি তারা। তাই জন্য নীতিশ কুমার কোনোভাবে একদম সরাসরি কিন্তু দেখিয়ে দিয়েছেন এবং বারংবার বৈঠক হওয়ার একটা খবর উঠে আসছে। গতকাল সন্ধ্যেবেলা বৈঠক হচ্ছে বারংবার নীতিশ কুমারের নিজের দপ্তর সেইখানে, এবং স্বয়ং মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার সিট শেয়ারিং রেশিওটা নিয়ে এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা অসন্তোষ দেখাচ্ছেন। এবং তিনি বলে দিয়েছেন তার যে দুজন নেতা রয়েছেন যারা দিল্লির সঙ্গে রীতিমতন যোগাযোগে থাকেন, তাদেরকে রীতিমতন বলে দিয়েছেন যে এইভাবে যদি সিট শেয়ারিংটা হয়, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যেটা ডিক্লেয়ার করলো 101টা আসন, তারাও লড়বে 101টা আসনে, জেডিও লড়বে, সেটা হলে আমরা থাকবো না, তেমন কথা পর্যন্ত নীতিশ কুমার জানিয়েছেন। ঠিক সেই মুহূর্তেই কিন্তু 1 ঘন্টার মধ্যে দিল্লি থেকে ফোন করতে হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এছাড়াও গুরুত্বপূর্ণ আপডেট, নীতিশ কুমার সরাসরি এই শর্ত রেখে দিয়েছেন বিজেপির সামনে যে এর পরবর্তীতে যদি এনডিএ সরকার তৈরি হয় তাহলে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করতে হবে, সেটা আগেই ঘোষণা করবে ভারতীয় জনতা পার্টি। না হলে ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনো রকম কোনো সম্পর্কে যাবে না, কোনো রকম কোনো ভোট শেয়ারিং এ যাবেই না তারা, এমন কথাবার্তা নীতিশ কুমার বলে দিয়েছেন। সম্পূর্ণটা বিস্তারিত বলবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, যত ভোট এগিয়ে আসছে তত এনডিএ এর মধ্যে সমস্যা তৈরি হচ্ছে। কোনো মতেই নীতিশ কুমারকে ছেড়ে ভারতীয় জনতা পার্টি কিন্তু ভোটে লড়ার কথা দুঃস্বপ্নেও ভাববে না, যেখানে ভারতীয় জনতা পার্টি তাদের যে ভোট শেয়ারিং সেটা সম্পূর্ণটা ঠিক হয়েছে দিল্লিতে, কিন্তু দিল্লিতে ঠিক হলেও বিহারে নীতিশ কুমারকে সন্তুষ্ট না করে কোনো মতেই ভোটে লড়া যাবে না, সেটা বুঝিয়ে দিচ্ছে নীতিশ কুমার। সেই সমস্তটা নিয়ে আলোচনা করার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। নীতিশ কুমার এই মুহূর্তে ভালোই বুঝতে পারছেন যে তার যদি এই মুহূর্তে এইরকম অবস্থা করে দেয় ভারতীয় জনতা পার্টি, যে একদম 101টা আসলে তাদেরকে লড়াই করতে দেওয়া হলো এবং একদম 24 ঘন্টা ধরে বিভিন্ন যে নিউজ চ্যানেল, বিভিন্ন যে গদি মিডিয়া যেগুলোকে বলা হয়, সেখানে প্রচার করা হলো যে এই মুহূর্তে দেখা যাক ভারতীয় জনতা পার্টি কিভাবে মোদি ম্যাজিকটাকে চালাতে পারে বিহারের মধ্যে। এবং বিহার মানে এই মুহূর্তে মোদি ম্যাজিক, মোদিকে দেখে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে, এনডিএ কে সরকারকে ভোট দেবে। এর কারণ একদম সরাসরি বড় ভাইয়ের ভূমিকা পালন করছে বিজেপি এবং ছোট ভাইয়ের ভূমিকা পালন করছে নীতিশ কুমার। সেই যে ঘটনাগুলো রটনা হলো, এই যে রটনাগুলোর উপর কোনো মতেই কিন্তু ভরসা করতে পারলেন না নীতিশ কুমার। নীতিশ কুমার বুঝে গেলেন যে এই যদি ঘটনা ঘটে ভোটের আগে, নীতিশ কুমারের আর কোনো অস্তিত্বই রাখলো না কোনো বিজেপির মিডিয়া। সেই জায়গা থেকে কোনো মতেই আর রিস্ক নিতে চাইলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী। নীতিশ কুমার বলে দিলেন যে এই মুহূর্তে ঘোষণা করতে হবে যে একদম পরবর্তীতে এনডিএ সরকার তৈরি হলে নীতিশ কুমারকেই আমরা মুখ্যমন্ত্রী করব, তাহলেই আমি ভোটে লড়বো। নীতিশ কুমার একদম শর্ত দিয়েছেন যে কোনো মতেই এটা ছাড়া এর কোনো অন্য বিকল্প করা যাবে না, আপনাদেরকে একদম ঘোষণা করতে হবে, যেটা ভারতীয় জনতা পার্টি চাইছিল না। ভারতীয় জনতা পার্টি বহুদিন ধরে বিজেপি বিহারে একটা দখল করতে চাইছে, অর্থাৎ নিজের হাতে কন্ট্রোলটা তারা নেবে। ঠিক যেভাবে বিভিন্ন রাজ্যে তারা গিয়েছে এবং নিজের হাতে কন্ট্রোল নিয়েছে একটা পলিটিক্যাল পার্টির সূত্র ধরে, কিন্তু তার পরবর্তীতে সেই পলিটিক্যাল পার্টিকে ছেটে ফেলে দিয়েছে। সেটাই বিহারের
ক্ষেত্রেও ঘটাতে চেয়েছিল, কিন্তু বিহারে সেই ঘটনা যে ঘটবে না, বিহারের মানুষ যদি বিহারি কোন নেতা না থাকে তাকে ছাড়া যে ভোটটা দেবেন না, সেই হিসেবটা কোথাও গিয়ে মেলাতে পারেননি। অর্থাৎ নীতিশ কুমারকে সামনে রেখে তারা ভোটে লড়াই করতে চেয়েছিলেন, কিন্তু বিজেপি পরবর্তীতে নিজেদের মুখ্যমন্ত্রী কাউকে একটা বানাবেন সেরকম প্ল্যান ছিল। কিন্তু নীতিশ কুমার তো নীতিশ কুমারই, 20 বছরের বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী, 40 বছর ধরে রাজনীতি করছেন তিনি, বহু ওঠাপড়া দেখেছেন তিনি। এবং এই মুহূর্তে নীতিশ কুমারের যেটা মূল গ্রিপ, মূল যেটা স্ট্রেংথ, কেন নীতিশ কুমার এতটা গুরুতর হয়ে ওঠেন বারংবার বিজেপির এছাড়াও সামগ্রিক বিহারের পলিটিক্সের নিরিখে, তার কারণ তার যেটা স্ট্রেংথ সেটা হচ্ছে সম্পূর্ণ সংখ্যালঘু ভোটার, কর্মী ভোটার, আদিবাসী ভোটার, দলিত সম্প্রদায়ের ভোটার। সেটাকে তিনি তার সঙ্গে নিয়ে যান। নীতিশ কুমার যে জোটেই থাকুন না কেন, তিনি লালু প্রসাদ যাদবের সঙ্গে যখন ভোটের লড়াই করবেন সেই সময়ও তার যে পকেট ভোটটা সেটা নীতিশ কুমারকেই ভোট দেয়। এবং তাছাড়া তিনি যদি বিজেপির দিকে যান, তার যে পকেট ভোটটা তারাও একদম নীতিশ কুমারকেই ভোট দেন। সুতরাং নীতিশ কুমারের এই যে পলিটিক্যাল স্ট্রেংথটা সেটাকে তিনি কোনো মতেই কিন্তু ছাড়বেন না। এবং নীতিশ কুমারকে যদি পরবর্তীতে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে না রাখা হয়, তাহলে নীতিশ কুমারও জানেন যে 101টা আসনে লড়তে দেওয়া হোক তাকে, আর 105টা আসনে লড়তে দেওয়া হোক, তার কোনো গুরুত্বই থাকবে না। এবং তার যে একদম পকেট ভোটারটা সেটা কোথাও গিয়ে লালু প্রসাদ যাদবের দিকে ঘুরে যাবে। তার কারণ লালু প্রসাদ যাদব কিন্তু বিহারের ছেলে এবং তেজস্বী যাদব বিহারের ছেলে। সেই জায়গা থেকে সম্পূর্ণ নীতিশ কুমারের যে কর্মী ভোটারটা, নীতিশ কুমারের যে সংখ্যালঘু ভোটারটা, যেটাকে নিয়ে বেশ খানিকটা সমস্যায় পড়েছে নীতিশ কুমার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের সময় সাপোর্ট করেছিলেন বলে, সেই সমস্ত ভোটটা তো সরে যাবে সম্পূর্ণ নীতিশ কুমারের থেকে। তাই এই রিস্কটা নীতিশ কুমার নেবেন না কোনো মতেই। তার পলিটিক্যাল পার্টি এবং তার যে পলিটিক্যাল পরবর্তী জীবন সেটাকে বাঁচিয়ে রাখার জন্য, সেটাকে একটা কংক্রিট শেপ দেওয়ার জন্য নীতিশ কুমারের একমাত্র এই মুহূর্তে করণীয় কাজ কিন্তু তিনি মুখ্যমন্ত্রী থাকবেন বিহারের, এইটা ঘোষণা করতে হবে। অন্যদিকে তার যে বক্তব্যটা যে 92টা আসনে তিনি একদম যা যা আসন সিট শেয়ারিং হয়েছে সেটাকে নিয়ে সন্তুষ্ট, কিন্তু তার পরবর্তীতে তিনি বলছেন যে চিরাগ পাসওয়ান যা স্ট্রাইক রেট মাত্র এই লোকসভা ভোটে 5টা আসন পেয়েছে এবং গতবার বিধানসভা ভোটে মাত্র 1টা আসন পেয়েছিল 243টার মধ্যে, সেই চিরাগ পাসওয়ানকে 29টা সিট দেওয়া হলো। কোন সিটগুলো দেওয়া হলো? যেগুলো সংখ্যালঘু সিট, যেগুলো পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়ের সিট, যে ভোটারটা একদম নীতিশ কুমারের কোর ভোটার, সেই সিটগুলো কোনো মতেই ছাড়তে রাজি নন নীতিশ কুমার। তাই জন্য চিরাগ পাসওয়ান হোক, বিজেপির সিট হোক, সেখান থেকে বেশ কিছু সিট নীতিশ কুমারের পছন্দ মতন বিজেপিকে দিতে হবে। দরকার হলে বিজেপিকে 101টা আসন থেকে নেমে এসে তাদেরকে 90-95 আসনে লড়তে হবে, কিন্তু নীতিশ কুমারকে বড় ভাইয়ের জায়গাটায় রাখতে হবে। সেটাই কিন্তু এই মুহূর্তে নীতিশ কুমারের বক্তব্য। তার কারণ ইতিমধ্যেই যে খবরটা উঠে আসছে, খুব গুরুত্বপূর্ণ একটা খবর, যে সাংসদ অজয় কুমার মন্ডল, তিনি ভাগলপুরের সাংসদ, তিনি সরাসরি ইস্তফা দিয়ে দিয়েছেন গতকাল। এটার সঙ্গে নীতিশ কুমারের যে অসন্তোষ সেটার একটা যোগাযোগ আছে কোথাও গিয়ে। তিনি বলেছেন যে জেডিইউর মধ্যে আমি গুরুত্বই পাই না, এই মুহূর্তে আমাকে জিজ্ঞেস না করে টিকিট বাটোয়ারা হয়ে গিয়েছে, টিকিট কে কে পাবেন সেটা আমি জানতেই পারছি না, তাহলে আমি কিসের এমপি? এই যে ঘটনাটা ঘটেছে এবং ইস্তফা দিয়ে দিয়েছেন সম্পূর্ণ একদম মুখের উপর, সেটা কিন্তু কোথাও গিয়ে নীতিশ কুমার সম্পূর্ণ বিষয়টার সঙ্গে যুক্ত ছিলেন, এমনও অনেকে বলছেন। বিজেপির উপর চাপ সৃষ্টি করার জন্য একজন এমপি কে ইস্তফা দেওয়ানো হয়েছে, তেমন খবর উঠে আসছে পার্টির অভ্যন্তর থেকে। সুতরাং বিহার এই মুহূর্তে কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। লালু প্রসাদ যাদবের দল তারা কিন্তু অপেক্ষা করে আছে কখন নীতিশ কুমার এসে হাতটা ধরবেন। তেমন ঘটনা কি শেষ পর্যন্ত বিজেপি ঘটাতে দেবে? তা কিন্তু মনে হয় না। কিন্তু বিজেপি এই মুহূর্তে বুঝে গিয়েছে যে 24 ঘন্টার ভেতরে নীতিশ কুমার কিভাবে সম্পূর্ণ বাজিটা পাল্টে দিতে পারে। নীতিশ কুমার মানসিকভাবে, শারীরিকভাবে অসুস্থ, বিভিন্ন কিছু প্রচার করা হয়, কিন্তু যখন নিজের ক্ষমতার লড়াই আসে, নিজের চেয়ারের দখল আসে, তখন নীতিশ কুমার সম্পূর্ণ সুস্থভাবে আচরণ করেন, একজন পোর খাওয়া পলিটিশিয়ানের মতন আচরণ করেন। এবং তাই জন্য দেশের প্রধানমন্ত্রীকে ফোন করতে হয় রাত বিরেতে, তাই জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে উড়ে আসতে হয় বিহারে, সেই খবরগুলো উঠে আসে। ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে সবচেয়ে বেশি যে জায়গায় ধাক্কাটা খেয়েছে নীতিশ কুমারের এই আচরণে। নীতিশ কুমারকে ভেবেছিলেন তারা যা বলবে তাই সহ্য করে নেবে, কিন্তু নীতিশ কুমার শেষ পর্যন্ত বিহার ভোটের আগে ঠিক দেখিয়ে দিলেন যে এক বিহারি সবচেয়ে ভারী, এই কথাটার কতটা ঠিক গুরুত্ব। শেষ পর্যন্ত নীতিশ কুমারকে কিভাবে সন্তুষ্ট করে ভারতীয় জনতা পার্টি আমরা দেখবো, এবং এই মুহূর্তে এমার্জেন্সি বৈঠক, তার থেকে কি আউটকাম বেরিয়ে আসে সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরবো। প্রতি মুহূর্তে রাজনৈতিক প্রেক্ষাপট বদল হচ্ছে বিহারে, সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো যখন যেমন খবর উঠে আসবে। আপনাদের বক্তব্য অবশ্যই সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে এখন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।